প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। টোটো নিয়ে সরকারের নতুন নিষেধাজ্ঞা, আমিও বলেছি, এবার সমর্থন করলেন দিলীপ ঘোষও। কারা পেলেন না অন্নপূর্ণার টাকা, তালিকা বানিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস। এবার মায়েদের জন্য আলাদা জায়গা, বদলে যাচ্ছে সমস্ত বাসস্টপ যাত্রী। সে রাতে কারা এসেছিল, কারো আদেশে তথ্য লোপাট, অভয়া স্মরণে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী। এপারে পাকর বাংলাদেশেই বদলা নিতে জলপাইগুড়ির চাষিকে অপহরণ, কিভাবে অপারেশন। মোস্তফা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করলো ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই। হুড়মুড়িয়ে দোকানে ঢুকলো বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে। গলা নলি কাটা, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন, বস্তা জড়ানো মহিলার দেহ উদ্ধার। সরকারি জমি দলিল, কোটি কোটি টাকা আসলে কোথায় পৌঁছায় অভিষেকের আত্মসহায়কের কাছে, সেটাই জানতে চায় সিআইডি। ইউপিআই পেমেন্ট ফ্রি থাকছে, নামমাত্র বাড়তি টাকা দিতে হবে কাদের, দেশজুড়ে বিতর্কের মাঝে বড় আপডেট দিল সরকার। 25টা মেয়েকে বিয়ে করেছে জামাই, কীর্তি ফাঁস করলেন খোদ বিজেপি বিধায়ক। একাধিক মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার বাবার ছেলে। ভারতের মাটিতেই প্রথম আজকে জাপানের F2 যুদ্ধ বিমান, ঘুম উড়ল চীনের, গ্লোবাল টাইমস করল সতর্ক। ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ চলছে, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে সরকার, দাবি মেনে নেওয়া হবে, তুঙ্গে আলোচনা। বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ বীরভূমে, পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি, 13 থেকে 14 আগস্ট নিয়ে নবান্নের বড় নির্দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। অলিতে গলিতে তো চলেই, মেন রোডেও টোটোর হুজ্জতি নিয়ে প্রায় নাজেহাল হওয়ার অভিযোগ তুলে থাকেন সাধারণ মানুষ। কিন্তু এবার একেবারে নিয়ম করে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই রিক্সা বা টোটো চলাচল বন্ধ করার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। রবিবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টোটো নিয়ে সরকারি নির্দেশিকার বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হাইওয়েতে এখন টোটোর নো এন্ট্রি, জাতীয় রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যে পরিবহন দপ্তরের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমিও বলেছি আমাদের জেলার ডিএম এসপিদের যাতে টোটো হাইওয়েতে না যায়। টোটোর জন্য বেশি দুর্ঘটনা ঘটছে, বহু জায়গায় রাস্তা খারাপ বলে টোটো নিজেই উল্টে যাচ্ছে, সেফ নয় গাড়ি। দিলীপ ঘোষ জানান, সেজন্য হাইওয়েতে যদি টোটো চলে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বহু জায়গায় এটা হচ্ছে, এটা হওয়া উচিত নয়, এটা বেআইনি। টোটো সাইকেল যদি হাইওয়েতে চলতে থাকে তাহলে গাড়ি কোথায় চলবে? মূলত নির্দেশ দেওয়া হয়েছিল সপ্তাহখানেক আগে। শনিবার সেই নির্দেশ বাস্তবায়নে রাজ্য পুলিশের করা হাতে বলল পরিবহন দপ্তর। গত 7ই আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছিলেন পরিবহন দপ্তরের প্রধান সচিব রবীন্দর সিং। সেই চিঠিতে জানানো হয়েছিল জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই রিক্সা বা টোটোর চলাচল বন্ধ করতে হবে পুলিশকে। সংশ্লিষ্ট চিঠিতে বলা ছিল, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের GSR 709E নির্দেশিকা অনুযায়ী ই রিক্সা মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্ধারিত। রাজ্য সরকারের 2016 সালের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানীয় রাস্তা ছাড়া জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন থাকলে তার ব্যতিক্রম হতে পারে। সরকারি বাসে মহিলাদের তুলছে না, এই অভিযোগ উঠছে। হাত দেখালে দাঁড়াচ্ছে না বাস, জানাচ্ছেন মহিলা যাত্রীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ বলেন, জায়গা না থাকলে তাকে তুলবে কিভাবে? সবাই দীঘা ঘুরতে যাচ্ছে, দার্জিলিং ঘুরতে যাচ্ছে, জায়গা না থাকলে তাকে তুলবে কিভাবে? এটা ঠিক রাজ্য সরকারি বাস কম, সরকার বাস কিনবে যাতে সমস্ত মহিলারা সুযোগ পায়। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও অনেক মহিলা এখনো অন্নপূর্ণা যোজনার ভাতা পাননি বলে অভিযোগ উঠছে। কেন এমন হচ্ছে এবং কারাই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তা খতিয়ে দেখতে এবার সরাসরি মানুষের বাড়িতে পৌঁছে তথ্য সংগ্রহ শুরু করেছেন জলপাইগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলর অলমান মুন্সি। ভাতা না পাওয়া মহিলাদের নামের তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন কংগ্রেস কাউন্সিলর অলমান মুন্সি। তার দাবি, এমন অনেক মহিলা রয়েছেন যারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, কিন্তু অন্নপূর্ণা যোজনার ভাতা তাদের অ্যাকাউন্টে আসেনি। সেই কারণে ভাতা না পাওয়া মহিলাদের নাম সংগ্রহের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই তালিকা তৈরি করে আগামী সোমবার মহকুমা শাসকের কাছে জমা দেওয়া হবে। তার প্রশ্ন, রাজ্য সরকার যখন জানিয়েছিল লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরাও অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন, তাহলে অনেকের নাম বাদ কেন গেল? কংগ্রেসের দাবি, যারা এই প্রকল্পের টাকা পাননি তাদের প্রত্যেকে প্রশাসনের পক্ষ থেকে কারণ জানানো উচিত। শুধু নাম বাদ দেওয়া নয়, কেন বাদ পড়লেও সেটাও লিখিতভাবে জানাতে হবে।
অলমানের বক্তব্য, এসআইআর এর সময় যেভাবে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানো হয়েছিল, এখানে একই পদ্ধতি অনুসরণ করা উচিত। এছাড়াও তিনি প্রশ্ন তুলেছেন, কোনো মহিলা স্বামী চাকরি করেন বলে যদি তিনি পিঙ্ক কার্ড না হয় বা অন্নপূর্ণা যোজনার সুবিধা না মেলে, তাহলে সরকারি বেতন বা সুযোগ সুবিধা পাওয়া জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই যুক্তি প্রযোজ্য হবে না কেন? এই ইস্যুতে কংগ্রেস আরও সরব হতে চলেছে। দলের টাউন ব্লক সভাপতি অলমান মুন্সি জানিয়েছেন, ভাতা থেকে বঞ্চিত মহিলাদের বিষয়টি সামনে এনে আন্দোলনের পথে না হাঁটতে পারে দল। রাজ্যে পালা বদলের পর প্রত্যেক জায়গাকে সাজিয়ে তুলছে নতুন সরকার। এবার রাজ্যে শহর থেকে জেলা বাসস্ট্যান্ডগুলির চেহারা বদলাতে এবার বড়সড় পরিকল্পনা নিয়েছে সরকার। যাত্রী পরিষেবাকে আরও আধুনিক ও স্বচ্ছন্দ করতে একাধিক নতুন ব্যবস্থা চালুর কথা জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বাসস্ট্যান্ডগুলোকে নতুন বেশ কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বাসস্টপে মহিলাদের জন্য আলাদা ফিডিং জোন রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মায়েরা তাদের সন্তানকে খাওয়াতে পারবেন। পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস এবং হালকা খাবারে ভেন্ডিং মেশিন বসানো হবে বলে জানা যাচ্ছে। নিরাপত্তার জন্য প্রতিটি বাসস্টপে থাকবে সিসিটিভি নজরদারি। শুধু বাসস্টপ নয়, রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। কোচবিহার ও মায়াপুরের মতো জায়গার জন্য স্থানীয় প্রয়োজন ও পর্যটনের কথা মাথায় রেখে পৃথক পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। বাসস্ট্যান্ডগুলোতেও আসতে চলেছে আধুনিক পরিষেবা। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ডিজিটাল ডিসপ্লে, মোবাইল চার্জিং এর ব্যবস্থা সহ একাধিক নতুন সুবিধা যুক্ত করা হবে। ফলে বাসের কর্মসূচি জানা থেকে শুরু করে অপেক্ষার সময় যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়বে। শহরে সৌন্দর্যনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে পদক্ষেপ। অপরিকল্পিত হোল্ডিং সরিয়ে সেগুলোকে আরও নান্দনিকভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। এদিকে বেআইনি পার্কিং এবং রাস্তায় থুতু ফেলার বিরুদ্ধে করা সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই ধরনের ঘটনায় জরিমানা চালুর কথা রয়েছে। পাশাপাশি যানজট ও পার্কিং সমস্যা কমাতে অ্যাপ নির্ভর পার্কিং পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। ট্যাংরা চায়না টাউনকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু বাসস্ট্যান্ডের আধুনিকীকরণ নয়, যাত্রী পরিষেবা, নিরাপত্তা, পার্কিং নিয়ন্ত্রণ এবং শহরের সৌন্দর্যন একাধিক দিক একসঙ্গে বদলানোর লক্ষ্য এগিয়ে নিয়ে যাচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে রাজ্যে গণপরিবহন ব্যবস্থার পাশাপাশি শহরি পরিকাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। অভয়ার মৃত্যুর 2য় বছর, আর সেই কারণে স্বাস্থ্য ভবনে অভয়ার স্মরণে নীরবতা পালন করবেন স্বাস্থ্যমন্ত্রী। রিটেক অভয়ার মৃত্যুর 2য় বছর, আর সেই কারণে স্বাস্থ্য ভবনে অভয়ার স্মরণে নীরবতা পালন করেন স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে তার স্মরণে বক্তৃতা রাখেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে 11টা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়। সেই মতো স্বাস্থ্য ভবনে অভয়ার স্মরণে প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অভয়ার স্মরণে প্রত্যেকেই বক্তাদের বক্তব্যে রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান, ভারাক্রান্ত মন সবাই আমরা চাই এই মর্মান্তিক ঘটনায় যেন আর পুনরাবৃত্তি না হয়। ভগবানের কাছে আশা রাখবো যা ঠিক ঘটনা ঘটেছিল তা উন্মোচিত হয়, সত্যটা যাতে সবার সামনে আসে। সত্যের অনুসন্ধানকারী তদন্ত করছে যারা তদন্তকারী সংস্থা, অনুসন্ধানকারী সংস্থার কাছে আমার বিনীত অনুরোধ, সত্য যেন সবার সামনে আসে। আজকের দিনটিতে ভগবানের কাছে আমরা একই জিনিস চাইব, সত্য যেন উদ্ঘাটন করা হয়। প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম জানান, ভবিষ্যতে এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এটা দেখা আমাদের সকলের দায়িত্ব। নিরাপত্তা পালনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় বলেন, সত্যের জন্যই তদন্ত আবার নতুন করে চালু করা হয়েছে। এটা জরুরি নয়, এটা বাঞ্ছনীয়, এটা করতেই হবে, এটা আমাদের কর্তব্য। আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। আমাদের দপ্তরের তরফ থেকে যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নই, এখানে আমাদের দায়বদ্ধতা হচ্ছে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপ এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হোক। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দপ্তরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এইটুকু দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল আর কার আদেশে করেছিল। তিনি আরও বলেন, সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোকে, কর্মী, পড়ুয়া এবং যারা যারা এই হাসপাতালগুলোতে প্রবেশ করেছে, রোগী বা রোগীর পরিবারবর্গ সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এবং প্রত্যেকটি হোস্টেলে যেখানে নার্সিং স্টাফরা থাকে সেখানে পড়ুয়ারা থেকে সর্বত্রই সিসিটিভি ক্যামেরা থেকে আর তার সঙ্গে সিকিউরিটি থাকে।
সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন, পরবর্তীকালে এই ঘটনা যা ঘটে বা না ঘটে সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদেরও। সারদাত মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ার সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকেই যারা এই ঘটনা ঘটে যাবার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, অনেকেই কোনো তদন্তকারী দলের অংশ না হয়েও কেন সেখানে এসেছিলেন, কে তাদের পাঠিয়েছিল, সেই সব প্রশ্ন উঠছে। তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এত তাড়াহুড়ো করে দেহদাহ করা হলো, কোনো সত্যি জেনে ফেলার কারণে এই বলপূর্বক মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। গোটা সমাজ আজ এই উত্তরগুলো জানতে চায়। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে কেন্দ্রীয় বা রাজ্য তদন্তকারী সংস্থা যাদের প্রয়োজন মনে করবে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে, এটাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের সরকারের প্রাক্তন সরকারের কাছ থেকে প্রাক্তন প্রশাসক যারা ছিলেন, সেই সময় শিক্ষা মন্ত্রকের যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুরু পেটেছিল, তারা কোনোদিন কিছু বলেনি, কার্যত তারা কোনো কাজও করেনি। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনো উন্মোচিত না হয় সত্য। বাংলাদেশে অপহৃত ভারতীয় চা চাষী দীপঙ্কর গোপকে ফিরিয়ে আনতে প্রশাসনের তরফে সব রকম চেষ্টা করা হচ্ছে, জানালেন রাজগঞ্জের বিধায়ক দীপেশ সরকার। তিনি বলেন, যাকে অপহরণ করা হয়েছে তিনি আমার বিধানসভা এলাকার বাসিন্দা। বিষয়টি জানার পরেই সাংসদ ও জেলা শাসককে জানানো হয়েছে। বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেছে বিএসএফ। যতদূর জানতে পেরেছি ওই ব্যক্তিকে বাংলাদেশে কোনো এক চেয়ারম্যানের বাড়িতে আটকে রাখা হয়েছে। শুনতে পারছি কিছুদিন আগে বাংলাদেশের একজন এপারে ধরা পড়ে, তার মুক্তির দাবিতে ভারতীয় চা চাষিকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ভারতীয় চা চাষি অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, শনিবার সকালে দীপঙ্কর গোপ নামে ওই ক্ষুদ্র চা চাষি যখন চাউলহাটি সীমান্তে বালাসন ক্যাম্পের অধীন 30 নম্বর গেট দিয়ে কাঁটা তারে ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের বাগানে কাজে যান, তখন বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে অপহরণ করে। বিজয় গোপালের দাবি, গাজরা থেকে মানিকগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকায় এবং কাঁটা তারে ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রচুর ক্ষুদ্র চা বাগান আছে। স্বাভাবিকভাবে ওই অপহরণের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে এলাকায় চা চাষিদের মধ্যে। অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা দেওয়াও এই ভারতীয় চা চাষিকে অপহরণ করে বদলা নিল বাংলাদেশের দুষ্কৃতীরা। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায় ঢুকে দীপঙ্কর গোপ নামে ওই চা চাষিকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা। অনুপ্রবেশ ও চোরাচালানে বিএসএফে বাধা হয়ে দাঁড়ানোর বদলা নিতেই এই অপহরণ করা হয়েছে বলে মনে হচ্ছে। বিএসএফ এর প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে সীমান্তে কাঁটা তারে বেড়ার উপরে ভারতীয় ভূখণ্ডে নিজের চা বাগানে কাজ করছিলেন স্থানীয় তসরপাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ। সে সময় তাকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণের চেষ্টা করে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। এরপর ওই ভারতীয় চা বাগানে ধস্তাধস্তি হয়। ভারতীয় চা চাষিকে জোর করে টানতে টানতে বাংলাদেশ ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। খবর চাউর হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হস্তক্ষেপ করে বিএসএফ। অপহৃত ভারতীয় নাগরিককে ফেরাতে পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ এর আধিকারিকরা। সূত্রের খবর, এই মুহূর্তে বিজেপির হেফাজতে রয়েছেন দীপঙ্কর গোপ। তাকে সুস্থ শরীরে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফ এর তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, 6 আগস্ট এক বাংলাদেশি পাকড়াও হয় এপারে। তাকে মুক্তির দাবিতে ওই ভারতীয় চা চাষিকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করেছে। যদিও এই নিয়ে পুলিশ বা বিএসএফ আধিকারিকরা কেউ মুখ খুলতে নারাজ। প্রাণজয় অবস্থা বলে শোনা গিয়েছিল, অঙ্গহানি হয়েছে বলে উঠেছিল দাবি। কেন জনসমক্ষে আসছে না, উঠছিল প্রশ্ন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার দেশের সর্বোচ্চ শাসক মোস্তফা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করলো ইরান। মোস্তফার অবস্থা সংকটজনক, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে একদিন আগেই দাবি করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। আর তারপরে ইরান তার ভিডিও প্রকাশ করলো। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের মোস্তফার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওয় দেখা গিয়েছে বেশ কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন এই মোস্তফা। তাদের মধ্যে কিছু আলোচনা চলছে। ভিডিও সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে মোস্তফাকে। একদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল যে মোস্তফার অবস্থা অত্যন্ত সংকটজনক, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে তারা, এমনকি দ্য জেরুজালেম পোস্টের তরফে এক সূত্রকে উদ্ধৃত করা হয়, যিনি বলেন, যে কোনো সময় তার মৃত্যুর খবর পেলে অবাক হব না। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। সেই হামলায় মারা যান মোস্তফার বাবা, ইরানের তদানীন্তন সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের অনেক জন।
জানা যায় হামলা চালানোর সময় ওই বাড়িতে ছিলেন মোজতবাও। বেশ কিছুক্ষণের জন্য বাগানে বেরিয়েছিলেন তিনি, তাই প্রাণে বেঁচে যান। তবে গুরুতর আহত হন তিনি। মোস্তফার অঙ্গহানি হয়েছে, একটি চোখে চলে গিয়েছে বলে দাবি করে আমেরিকা। যদি ইরান মোস্তফার মৃত্যুর খবর উড়িয়ে দেয়, তবে মোস্তফা কি অবস্থায় আছেন, কোথায় আছেন তা খোলসা করেনি তারা। 28শে ফেব্রুয়ারি ওই হামলার পর যাবৎ একটিবারও জনসমক্ষে দেখা যায়নি মোস্তফাকে। এমনকি বাবার শেষকৃত্যে গরহাজির ছিলেন তিনি। মাঝে কয়েকবার লিখিত বিবৃতি জারি করলেও প্রকাশ্যে আসেনি, ফলে তাকে নিয়ে জল্পনা বাড়তে থাকে। তবে এবার সরাসরি মোস্তফার ভিডিও প্রকাশ করলো ইরান। বরানগরে ফের দুর্ঘটনা। বালি বোঝাই লরির দৌরাত্ম্য, বেপরোয়া গতিতে যাচ্ছিল বালি বোঝাই লরিটি। সেই সময় ঘটেছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বনহুগলিতে বেশ কয়েকটি দোকানের মধ্যে দোকান ভেঙে ঢুকে পড়ে লরিটি। বিটি রোড থেকে বনহুগলির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি দোকান। লরির চালককে আটক করেছে পুলিশ। বিটি রোডের কাছে বেপরোয়া লরির ধাক্কায় গড়িয়ে গেল একের পর এক দোকান। চায়ের দোকান, ফুলের দোকান, স্টেশনারি দোকান, 5টিরও বেশি দোকান একদম ভেঙে চুরে গিয়েছে। পুজোর আগে বড় ক্ষতি হয়ে গিয়েছে ওই দোকানদারদের। ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে ক্ষতিগ্রস্ত দোকানের দোকানদাররা। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। কয়েকদিন আগে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 স্কুল পড়ুয়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই 2 স্কুল পড়ুয়াকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে বিটি রোডের একটি বড় অংশে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। ঘাতক ট্রাক চালককে পাকড়াও করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিকেও। রাস্তার পাশে জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়ে স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। বরানগরে বিটি রোডের উপর চোখের নিমেষে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। চলে গেছে 2টি তরতাজা প্রাণ। জানা গেছে ডানলপের দিক থেকে আসছিল একটি ট্রাক। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে ট্রাকটির গতি যথেষ্ট বেশি ছিল। অন্যান্য বাস স্টপের কাছে রাস্তার পাশে জমি রাখা ছিল ইমারাতের দ্রব্য। ট্রাকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি গাড়ি আর এই দুইয়ের মাঝে পড়ে যায় স্কুটারটি। 2 পড়ুয়াকে নিয়ে তাদের বাবা স্কুলের দিকে যাচ্ছিল। ডানলপের কাছে একটি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চা দুটি পড়তে বলে জানা গিয়েছে। ট্রাক এবং গাড়ির মাঝে স্কুটারটি পড়ে যাওয়ার পর আচমকা স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষ্ট হয় স্কুটার। ঘটনাস্থলে 2 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। সাত সকালে জমি থেকে উদ্ধার বস্তা জড়ানো মহিলার দেহ, গলার নলি কাটা, মাথা ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। মঙ্গলকোটে ক্ষুদ্রন গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার জেরে খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অপর্ণা দাস, বয়স 32 বছর, বাড়ি মঙ্গলকোটে ক্ষুদ্রন গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে অপর্ণার স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন অপর্ণা। অভিযোগ, এলাকার এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই শনিবার গভীর রাতে অপর্ণার বাড়িতে ঢুকে তাকে খুন করা হয়। তবে বেশ কয়েকজন মিলে খুন করা হয়েছে বলে দাবি। গলার নলি কেটে খুনের পর দেহ বস্তায় ভরে অন্যত্র পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ পরিবারের। এরপর রবিবারের সকালে বস্তা জড়ানো অবস্থায় উদ্ধার হয় অপর্ণার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলকোট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার বাড়ি এবং যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই খুনের নেপথ্যে কি সত্যিই বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি রয়েছে অন্য কোনো কারণ, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। শালবনী জমি দুর্নীতি মামলায় শনিবারের মতো রবিবারও ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এদিনও নির্ধারিত সময়ের আগে ভবানী ভবনে পৌঁছান তিনি। সূত্রের খবর, শালবনী জমি দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা তদন্তকারীদের। সেই কারণে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শালবনী জমি দুর্নীতি মামলায় একাধিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন সুমিত রায়। শালবনীতে সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, জমির চরিত্র বদলে বিভিন্নভাবে বিক্রি করা হয়েছিল সেই জমি। শালবনী সীতারামপুরে একাধিক সরকারি জমি জালিয়াতি করে রীতিমতো প্লট তৈরি করে বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। এছাড়া ভুয়ো দলিল করে জমি বিক্রির অভিযোগ ছিল সুজয় হাজরার বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সুমিত রায়ের নাম। তদন্তকারীরা জানাচ্ছেন, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। সুমিত রায়ের মাধ্যমে সেই টাকা কোথায় গিয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে চায় সিআইডি। এই সরকারি জমির চরিত্র বদল করে নকল দলিল তৈরি করার পিছনে কারণ নির্দেশ ছিল, এমনটাও জানতে পেরেছে সিআইডি। এমনকি জেলা পুলিশের পক্ষ থেকেও সিআইডিকে জানানো হয়েছিল সেই কথা। সেই ব্যক্তি কে, সুমিতকে জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে চাইছে সিআইডি। একদিকে কার কথায় সরকারি জমি চরিত্র বদল, নকল দলিল তৈরি করা কার নির্দেশে, অন্যদিকে সুজয় হাজরার সাথে সুমিতের কোটি কোটি টাকার লেনদেন, সেই টাকা কোথায় পৌঁছে গিয়েছিল, এই প্রশ্নের উত্তর জানার জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ সুমিতকে। শালবনী জমি দুর্নীতি মামলায় গতকাল শনিবার
প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের পরে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা বলে সিআইডি সূত্রের খবর। সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রবিবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছিল, কিন্তু তখনও বেপাত্তা ছিল তিনি। তারপরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। আজও নির্ধারিত সময়ের আগেই তিনি এসে পৌঁছান ভবানী ভবনে।